স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোরসেলে। সাথে আছে আমি শামীম জাহিদ। ডিসেম্বর মাসে বেড়েছে মূল্যস্ফীতির হার। টানা 4 মাস বেড়ে খাদ্যে মূল্যস্ফীতির হার পৌঁছেছে 9%। রাজনৈতিক অস্থিরতায় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় এই হার বৃদ্ধির কারণ বলছেন পরিসংখ্যান ব্যুরো। আজ আমাদের আলোচনার বিষয় মূল্যস্ফীতির হার বৃদ্ধি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডিসিসিআইয়ের প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গেল বছরে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমলেও নভেম্বর থেকে আবার তা বাড়ছে। ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে 7.35%, যা নভেম্বরে ছিল 7.15%। খাদ্য বহির্ভূত খাতে কমলেও ডিসেম্বরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার, যা গেল 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি। খাদ্য মুদ্রাস্ফীতি আমাদের নভেম্বর 2013-তে হারটা ছিল 8.55, ডিসেম্বর 2013-তে এই হারটা 9.00, এবং খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটা নভেম্বর 2013-তে ছিল 5.08 এবং ডিসেম্বর 2013 এই হারটা হলো 4.88। হরতাল অবরোধে পণ্য সরবরাহ ব্যাহত হওয়া মূল্যস্ফীতি বাড়ার কারণ বলছে পরিসংখ্যান ব্যুরো। যেমন আমার ট্রান্সপোর্ট সেক্টর আমার খুব ভাইটাল একটা সেক্টর, সেখানে কিন্তু আমার গত 2 মাস পর্যন্ত আমরা একটা নাজুক পরিস্থিতির ভিতর সম্মুখীন হচ্ছে। ঢাকা শহর থেকে যে সমস্ত আইটেমগুলো মাঠ পর্যায়ে গিয়ে বিক্রি হওয়ার কথা, তার কোনো কিছু কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে না। কৃষক উৎপাদিত দ্রব্যাদি আসাটা অনেকটাই বন্ধ হয়ে আছে। গেল বছরের শেষ মাসে শহর এলাকায় নতুন করে মূল্যস্ফীতির হার না বাড়লেও বেড়েছে গ্রাম এলাকায়। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব খান, আমরা প্রতিবেদন দেখলাম যে মাঝখানে বেশ কটা দিন একটা সময় আমাদের মূল্যস্ফীতির হ্রাসটা বৃদ্ধির হারটা অনেকটা কমে গিয়েছিল, আবার এই ডিসেম্বরে বেড়ে গেল। বলা হচ্ছে যে রাজনৈতিক সহিংসতা চলেছে এবং পণ্য পরিবহনে যে ব্যাহত হয়েছে, এটা মূল একটা কারণ হয়ে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন যদি আমরা ধরে নেই যে এই সময় কিছুটা সময় হলো আমরা মনে হচ্ছে যে এই মুহূর্তে যে রাজনৈতিক সহিংসতার পরিমাণ যদি কমে যায়, তাহলে কি এই মূল্যস্ফীতি হার বৃদ্ধি পাওয়া আরো কমে যেতে পারে বা হতে পারে? অ্যাব্রাপ্টলি বা রাতারাতি কিছু চেঞ্জেস হবে না, বিকজ আপনি জানেন যে এটা ওভার এ পিরিয়ড অফ টাইম বেড়েছে, এবং ডেফিনেটলি যে রাজনৈতিক সহিংসতা বা যে সমস্যাগুলো আমরা ফেস করেছি বিগত মাসগুলোতে, সেটার তো একটা ইম্প্যাক্ট আছে, ডেফিনেটলি আছে। তো এটাকে কাটিয়ে উঠতে সময় লাগবে, প্রোভাইডেড যে আরো ফার্দার কোনো প্রবলেম আমরা যাতে আমরা জানি না যে এই সহিংসতা আসলে বন্ধ হবে কিনা বা এই রাজনৈতিক সংকট, যদিও ডিফারেন্স থাকতে পারে, ডায়লগ হতে পারে, বাট যদি কাজে কর্মে যদি আপনার অবস্ট্রাকশন সৃষ্টি হয়, আপনি যেমন আমরা যারা এক্সপোর্টের সাথে জড়িত আছি, আমাদের একটা কন্টেনার ভ্যান ঢাকা থেকে চিটাং পাঠাতে প্রায় 1 লাখ টাকার উপরে লাগে, এবং সিমিলারলি ইম্পোর্টের প্রোডাক্টও নিয়ে আসতে গেলে লাখের উপরে খরচ হচ্ছে। এই যে কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট অফ আপনার বিজনেস ইজ গোয়িং ভেরি হাই, এবং আমাদের যারা কৃষি পণ্য যারা বিভিন্ন দেশের অঞ্চলে প্রডিউস করছে, তাদের যে কৃষি পণ্যগুলো শহরে আসতে কিন্তু অনেক ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে, এবং কিছু কিছু পণ্য ফেলেও দিতে হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। পোলট্রি সেক্টরে আপনি দেখেন যারা ডে 1 চিক প্রডিউস করে, তাদের কিন্তু বিশাল ক্ষতি হচ্ছে, তাদের এই ট্রান্সপোর্টেশনের কারণে তাদেরকে মেরে ফেলতে হচ্ছে, এবং দে হ্যাভ সাস্টেইন এ হিউজ লস। তো এই যে কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে এবং যে লসগুলো হচ্ছে, এটাই কিন্তু ইনফ্লেশনে সাংঘাতিকভাবে ইম্প্যাক্ট হয়। ইট উইল টেক টাইম টু ওভারকাম। খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেড়েছে বলা হচ্ছে এই কারণে, এবং খুবই স্বাভাবিক যে পরিবহনের সাথে খাদ্যের একটা বড় সম্পর্ক। যদি এই অবস্থা থাকে এবং যদি রাজনৈতিক অবস্থার যদি ধরে নিচ্ছি আমরা উন্নতি না হয়, তাহলে এই মূল্যস্ফীতিটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং এক্ষেত্রে আসলে আর কোনো মনিটারি মেজার্স নেওয়া যাবে কিনা বা উচিত কিনা আপনার মনে হয়? Actually, of course, we have to take measures. We have যারা এক্সপার্ট আছেন, যারা ইকোনমিস্ট আছেন, যারা আমরা বিজনেসে যারা আছি,
আমাদের সকলকে চিন্তা করতে হবে ডিপলি যে হাউ ফার, বাট যদি আরও ফার্দার কন্টিনিউশন হয় অ্যান্ড ইফ থিংস গো রিয়েলি ব্যাড, তাহলে কিন্তু উই আর ইন বিগ প্রবলেম। এবং আশা রাখি যে কোনো পলিটিক্যাল পার্টি বা সরকার মানে সেদিকে যথেষ্ট নজর রাখবেন এবং শুড নট গোয়িং টু দ্যাট। তাহলে এই ইকোনমি থেকে একবার যদি আমরা যদি ডাউন ট্রেনে চলে যাই, সেটা থেকে কিন্তু পজিটিভ দিকে আসতে আমি এর আগে বলেছি যে অনেক সময় লাগবে। তো উই হ্যাভ টু বি কনসার্ন। আর আপনি জানেন যে মার্কেট গ্লোবাল ইকোনমি ইজ লিটল বিট স্লো। তো এখন যদি এই পরিস্থিতিতে আমরা যদি আরো পিছিয়ে যাই, তাহলে আমাদেরকে কিন্তু ওভারকাম করতে অনেক বেশি বেগ পেতে হবে এবং উইল বি রিয়েলি বিহাইন্ড, এবং সেক্ষেত্রে ইনফ্লেশন রেট আরো বেড়েও যেতে পারে এবং দ্যাট উইল বি নট ভায়াবল ফর আওয়ার ইকোনমি। আমরা 6 মাস আগের সে সময় যদি আমরা হিসাব করি, সে সময় ইনফ্লেশন রেট যেহেতু বাড়ছিল, সেই কারণে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসিতে আমরা দেখলাম এক ধরনের কন্ট্রাকশন পলিসি নেওয়া হয়েছিল। যদি তারা বলছিলেন যে ভারসাম্যমূলক মুদ্রানীতির কথা বলছিল। তো এই আমরা যদি এই ইনফ্লেশন রেট যদি এখনো ক্রমাগত বাড়তে থাকে, তো আপনার কি মনে হয় সেই পলিসি আরো টাইটেন হবে বা আরো কিছুটা তো হবেই? আপনি দেখেন এখন বাংলাদেশ ব্যাংক যেমন একটা সার্কুলার কিছুদিন আগে দিয়েছে যে যারা বিজনেসে আছে, কেন আমাদের তো আমরা তো সবাই ব্যাংক বরোয়িং এ ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এবং ব্যাংকের সাথে লেনদেন না থাকলে তো কেউ বিজনেস গ্রো করতে পারে না। এবং এই পরিস্থিতির কারণে আমাদের যে রিপেমেন্ট বা ডেট সার্ভিস কভারেজ, সেটা কিন্তু আমরা কেউই টাইম মতো করতে পারিনি। এবং ব্যাংক কিন্তু বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকগুলোতে একটা সার্কুলার এসছে যে ক্লায়েন্ট টু ব্যাংক রিলেশনশিপের উপরে সেগুলোকে রিশিডিউল করা হবে, কি করা হবে। কিন্তু রিশিডিউল ইট ডাজন্ট মিন দ্যাট আই ডোন্ট হ্যাভ টু পে, বাট উই হ্যাভ টু পে। এটা কেন করা হবে? যে আমাদের ক্যাশ ফ্লো এনাফ সার্কুলেট করে নাই দেখে কিন্তু এই বেনিফিটগুলো দিয়েছে। জনাব খান, ধন্যবাদ। আমাদের সময় যেটি বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুছিল। আজ আমরা কথা বলছি মূল্যস্ফীতি হার বৃদ্ধি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডিসিসি এর প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান, এবং এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল। ডক্টর হেলাল এবং জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর হেলাল, আপনার কাছে প্রশ্ন করি। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম এবং বলছিলাম যে এই সাম্প্রতিক রাজনৈতিক অসন্তোষের কারণে আমাদের মূল্যস্ফীতির হার বৃদ্ধি সেটা আরও বেড়ে গেছে ডিসেম্বরে, এবং বলা হচ্ছে যে মূল কারণ ছিল যে পণ্য পরিবহনের একটা বড় ধরনের বাধাগ্রস্ত হয়েছে। সো আপনি এই যে বৃদ্ধি হচ্ছে, এটাকে আপনি সার্বিকভাবে অর্থনীতির জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন এই মুহূর্তে? এখন যেহেতু আমাদের ডাবল ডিজিট থেকে কমিয়ে আমরা নিয়ে আসছি, তো এখনো 9 আছে। গভর্নমেন্টের 7.5% টার্গেট ছিল, সেই টার্গেটের কাছে আছে 7.53%। আপনি মান টু মান বেড়েছে, ওইটা অত বড় কিছু না। কিন্তু সমস্যাটা যেটা আপনি দেখবেন যে আপনার যেখানে ফুড ইনফ্লেশন বেড়েছে, সেখানে নন ফুডটা কমেছে। নন ফুডটা কমেছে মানে আমাদের বিনিয়োগের যে স্থবিরতা এবং এন্টায়ার অর্থনীতি যে স্থবির হয়ে গিয়েছে, সেটাই প্রমাণ দেয়। তার প্রমাণটা হলো আপনার সেখান থেকে আপনি পাচ্ছেন। আর ফুডটা বেড়েছে, আমরা জানি যে ফুডের যে সাপ্লাই চেইন, আপনার গ্রাম থেকে শহরে আসা, আপনি ইম্পোর্ট করে নিয়ে আসা, যখনই আপনি সাপ্লাই দিতে পারছেন না, তখন আপনার স্কারসিটির কারণে একটু প্রাইস বাড়বে। এবং সেটাকে আমরা মান্থ টু মান্থ বলছি, যে আগের বছরের সেম মানে মান্থের সাথে তুলনা করলে। তো সেটা আমার কাছে বড় ফ্যাক্টর মনে হয় না। এখন যেটা ফ্যাক্টর মনে হয় যে আমাদের টার্গেটের যে আপনার ইনফ্লেশন রেট তার কাছাকাছি আছে, কিন্তু টার্গেটের যে আপনার বিনিয়োগ, টার্গেটের যে প্রবৃদ্ধি, সেই জায়গাগুলোতে আমরা মার খাচ্ছি। সেখানে আমরা যদি চাই, তাহলে আমাদের এই ইনফ্লেশনকে আরো কমিয়ে নিয়ে আসতে পারি। এবং এটা অনেকে বলা থাকে যে যখন আমরা ইনফ্লেশনের হারটা বাড়ছিল, তখন বাংলাদেশ ব্যাংক থেকে সংকোচনমূলক নীতি, মুদ্রানীতির কথা বলা ছিল, যদিও তারা বলছিলেন যে এটা ভারসাম্যমূলক মুদ্রানীতি। এবং এর ফলে যেটা সবাই বলছিলেন যে অন্তত প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা কমে গিয়েছিল, এবং সেখানেই আসলে ভয়টা। সেই কথাই কি আপনি বলতে চাচ্ছেন? শিওর। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি যখন 2010-11 একটা পর্যন্ত দেখবেন আপনি যে বাংলাদেশ ব্যাংকের যে ব্রড মানি গ্রোথ আমরা বলি 22-23% ছিল। সেটাকে শেয়ার মার্কেট কলাপস করার পরে অন্যান্য যে আপনার ডাইনামিক্স ছিল অর্থনীতির, সেটাকে কমিয়ে আপনি 16% করে ফেললেন।
তাহলে একটা অর্থনীতি যেখানে আপনার 23% আপনার 23% মানি গ্রোথ হলে যে লোন ক্রিয়েট হয় সেটা করতে অভ্যস্ত, সে জায়গায় আপনি হঠাৎ করে 1/3 কমিয়ে ফেললেন। তো কমিয়ে ফেলার পরে আপনি তখন যে ক্রেডিট ক্রাঞ্চটা দেখলেন যে মানে ব্যাংকে টাকা নেই, বিনিয়োগকারী টাকা পাচ্ছে না, তখন কিন্তু আপনি দেখার কারণ কিন্তু একটা ছিল যে আপনার ওই ব্যালেন্স অফ পেমেন্ট আমরা যেটা বলি বৈদেশিক লেনদেনের যে ভারসাম্য, সেখানে ভারসাম্যহীনতার কারণে আমরা তখন চেয়েছিলাম যে আমাদের ইম্পোর্টটা অ্যাড করতে হবে, হ্যাঁ আমাদের এক্সপোর্ট বাড়াইতে হবে, এই যে আমাদের ইনফ্লেশন কমাইতে হবে। ইনফ্লেশনটা তখন ডাবল ডিজিটে চলে গিয়েছিল, 11-12% কাছে চলে গিয়েছিল। তো সেগুলোর কারণে আপনি যখন খুব টাইট পলিসি নিয়েছেন তার কারণে কিন্তু আজকের বিনিয়োগের অবস্থা। কিন্তু আমাদের মাথায় ছিল না যে আমরা একটা পর্যায়ে যখন আবার আমরা এক্সপ্যান্ড করব, সেই সময়টাতে যখন আবার পলিটিক্যাল টার্মোয়েলটা চলে আসতেছে, এটা মাথায় ছিল না বলে আমরা বেশি টাইট করেছি, যেটা বাংলাদেশ ব্যাংক এখন স্বীকার করছে যে হয়তো আমাদের টাইট করাটা টু মাচ হয়ে গিয়েছিল, অনেক বেশি টাইট করে ফেলেছি। ধন্যবাদ ডক্টর হেলাল, আমি আপনাদের ফিরে আসবো। জনাব খান, আপনার কি মনে হয় যে যে কারণে আমরা বলছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা কমে গেল, এই যে বিনিয়োগগুলো হচ্ছে না বা স্থবির হয়ে পড়েছে অন্তত প্রাইভেট সেক্টরের বিনিয়োগ, এইটা কি ওই মনিটারি পলিসির কারণে হতে পারে বলে আপনি ইম্প্যাক্ট করেছে বলে মনে হচ্ছে আপনার? অ্যাকচুয়ালি নট ডাইরেক্টলি আমি বলবো যে মনিটারি পলিসির কারণেই যে আমাদের বিনিয়োগগুলা, দেয়ার আর লট অফ ফ্যাক্টরস ইনভলভ টু ইট। আপনি যখন কোনো একটা দেশে আভ্যন্তরীণ বিনিয়োগ বা ফরেন বিনিয়োগ যখন হবে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হলো আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটি, আর একটা হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, আর একটা হলো এই ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি কিন্তু আমাদের দেশে সবসময় সমস্যা, এবং এই যে ক্রাইসিস ইটসেলফ ইজ এ অপরচুনিটি, এইভাবে করতে পারে। রাইট, কারেক্ট, বাট ওই জায়গাটায় যদি ক্রাইসিস থাকে ওইখানে ইনভেস্টমেন্ট আসতে পারে, সেরকম আসেনি না হয়েছে। যেমন আমাদের বিদ্যুৎ খাতে কিন্তু যথেষ্ট ইনভেস্টমেন্ট হয়েছে, যথেষ্ট আমরা সাকসেস করেছি, যদিও এগুলো শর্ট টার্ম বা লং টার্ম প্ল্যানিংও আগাচ্ছে। তো আমি বলবো যে ইন এনার্জি, ইন পাওয়ার সেক্টর ইয়েস, ইন গ্যাস সেক্টরে ওরকম হয়নি, বাট আগাচ্ছে, হচ্ছে, তো আরও হওয়ার দরকার। রোড কমিউনিকেশনও আগাচ্ছে। আগামী 3-4 বছরে যে মোমেন্টামটা আছে এটাকে যদি ধরে রাখা যায় এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি থাকে, উই ক্যান অ্যাচিভ, এবং ওই ব্যারিয়ারগুলোকে আমরা মানে আগাতে পারবো। আর একটা সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে যেটা বিদেশে, যে আমাদের ইমেজ ক্রাইসিস। এই ইমেজ ক্রাইসিসের কারণে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টগুলো আসছে না। আর অভ্যন্তরীণ যেগুলো, সেগুলো আমরা একটা আনসার্টিনিটি যখন থাকে যে আমার হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট ডে, আপনার সাথে আমি আগে যেটা আলাপ করছিলাম, আমাদের 3 মান্থস ডাউন দ্য লাইন কি হবে বা 6 মান্থস ডাউন দ্য লাইন, তখন আমরা নিজেরাও যারা লোকাল বিজনেসম্যান যারা আছে, আমরা তখন একটু কনসার্ন হই যে আমরা যেটা আছে সেটাকেই রাখবো না, আর ফার্দার বাড়াবো। এখন যে সিচুয়েশনটা বিগত কয়েক মাসে হয়েছে, সেটা হলো আমাদের এক্সিস্টিং সার্ভাইভাল নিয়ে তো একটা চাপের মধ্যে আমরা পড়তে পেরেছি, যে টোটালি একটা কিন্তু একটা হজবড় অবস্থা। তো এটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে, এবং ইনফ্লেশন ইজ গুড। আমি মনে করি ইনফ্লেশন ইজ এন অপরচুনিটি টু এক্সপ্লোর ইউর বিজনেস, টু এক্সপ্লোর ইউর আর্নিংস। হ্যাঁ, তো আর্নিং বাড়াতে হবে। তো এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হলো যে স্ট্যাবিলিটি, এবং স্ট্যাবিলিটি যদি থাকে, অনলি দেন উই ক্যান মুভ অ্যাহেড, এবং সেক্ষেত্রে ইনফ্লেশন, মানি সার্কুলেশন হলে ইনফ্লেশন অটোমেটিক্যালি কিন্তু কমে আসবে। আপনি যে পয়েন্টটাই ছিলেন সেটা আমি যদি একটু ওনার সাথে আর কমপ্লিমেন্ট করি এবং কিছু ডিফার করি একটা জায়গায়, যে আপনার যখনই আপনার হঠাৎ করে আপনি টাইট পলিসিতে চলে গেলেন, যে কথা একটু আগে বললাম, তখন কিন্তু আপনার মানে বিনিয়োগকারীরা বলছিলেন যে আমরা ব্যাংকে টাকা পাচ্ছি না। এখন কিন্তু বিনিয়োগকারীরা বলছেন ব্যাংকে টাকা আছে, গত 1 বছর ধরে যে ব্যাংকে টাকা আছে, কিন্তু আমরা আমাদের ডিমান্ড 80,000 কোটি টাকা আছে ব্যাংকে বলা হচ্ছে। তাহলে বিনিয়োগটা একটা হলো আপনার মানে ফান্ডের সাপ্লাইয়ের ব্যাপার, আর একটা হলো যে ফান্ডের ডিমান্ড তারা করছে কিনা। তো সেক্ষেত্রে ভাই যে কথাগুলো বললেন যে অনেকগুলো বিনিয়োগের আরো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, শুধুমাত্র তো ইন্টারেস্ট রেট না, শুধুমাত্র ফান্ড না, তো অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো লং টার্মে বাংলাদেশে আছে। আপনি এনার্জির কথা বললেন, অন্যান্য জিনিসগুলো বললেন, এবং আরেকটা কথা যেটা বললেন যে ফরেন ইনভেস্টমেন্ট, যেটা ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে কখনোই খুব বেশি আসে না, এবং আমরা যে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি স্থবির হয়ে গেছে, সেটা আমাদের লোকাল যে ইনভেস্টমেন্টটা সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। ফলে ইউ আর রাইট যে একটা সময় আপনার ক্রেডিট ক্রাঞ্চ হয়েছিল, তখন আপনারা ফান্ড চাচ্ছিলেন, পাচ্ছিলেন না। তারপরে পলিটিক্যাল অনিশ্চয়তার কারণে গত 1 বছর কারণ যেটা অনেক ব্যবসায় ইনভেস্টমেন্টে যাননি, এটা বড় কারণ। জিনিস হলো যে আপনার যখন প্রয়োজন, সেই প্রয়োজনে যদি আপনি টাকাটা না পান, পরে পাইলে তো সেটা আপনার রিচ হবে না। এখন যেমন বলছে যে, এখন আমি কালকে দেখলাম যে নিউজ আসছে কিছু, এবং আমি মনে হয় বাংলাদেশ ব্যাংক চিন্তা করছে এক্সপানশনারি পলিসিতে যাওয়ার। কেন? কারণ যদি একটুখানি পলিটিক্যাল স্টেবিলিটি আসে, যারা বিনিয়োগকারী তারা চাইবে বিনিয়োগ করতে, এখন যেন টাকা পয়সার জন্য শর্ট না থাকে।
আচ্ছা, সেই জায়গাটা এখন আর একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যেটা না ফরেন না, আমাদের লোকাল ইনভেস্টমেন্ট হলো আমরা যারা এক্সপোর্টের সাথে জড়িত আছি, আমাদের তো বাইরের সাথে ইন্টারাকশন করতে হয়, বিজনেস করতে হয়। এখন আমাদের সবচেয়ে মেজর এক্সপোর্ট সেক্টর হলো আরএমজি। তা আরএমজি তে যদি আমার সাপ্লাই চেইন শিডিউল মেনটেন না হয়, ট্রান্সপোর্টের যদি প্রবলেম হয়, তাহলে তো বায়াররা দে উইল নট ফিল দ্য কমফোর্টেবল, এবং নেক্সট সিজনের অর্ডার তারা বাংলাদেশে প্লেস করবে বা অন্য কোথাও যাবে সেটা চিন্তা করবে এবং হয়তো কমেও যাবে। Sure. তো দ্যাট ইজ অলসো রিলেটেড, সেটা আপনার ইনভেস্টমেন্ট লোকাল ইনভেস্টমেন্ট কিন্তু আপনি বাট ফিট করছেন আপনার ফরেন যারা কনজিউমার। তো এখন ইটস এ চেইন প্রসেস, মানে একটার সাথে একটা কোর রিলেটেড। জনাব হেলাল, ইনফ্লেশনের হার যদি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে দেশের অভ্যন্তরে এক ধরনের অসন্তোষ দেখা যায়, মানুষ বলে জিনিসপত্র সব দাম বেড়ে যাচ্ছে। আবার আমরা যদি টাইট মনিটারি পলিসি গ্রহণ করি, তখন ক্রেডিট গ্রোথটাও আসলে কমে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে সরকারের আসলে ব্যালেন্স, মানে স্ট্রাইক দ্য ব্যালেন্স, আসলে সেটা কি করা উচিত আসলে? হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন যে ইনফ্লেশন যদি এমনি এমনি বাড়ে আর এর সাথে যদি অন্য কোনো কিছু ইমপ্রুভ না করে, তাহলে আমি সেই ইনফ্লেশনকে কেন বাই করব? ওকে, ইনফ্লেশন যদি বাড়ে একটা কারণ থাকতে হবে। এখন ব্যবসায়ীরা যদি দেখেন যে ইনফ্লেশন বাড়ছে কিন্তু মানি সাপ্লাই ক্রেডিট গ্রোথের কারণে সবকিছু এক্সপান্ড করছে, হ্যাঁ, আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে পজিটিভ। তখন আপনারা দেখবেন যে আমি বেকার ছিলাম, এখন যে আমি আমার যে কর্মসংস্থান হয়, তাহলে আমি একটু বেশি দিয়ে কিনবো, অন্য কথা, কেউ হার্ট হতে পারে। কিন্তু আপনি যদি কোনো কারণ ছাড়া ইনফ্লেশন বাড়ে, যে আপনি এখন যে ইনফ্লেশনটা বাড়লো সেটা কি হলো? একদিকে আপনার সবকিছু স্থবির হচ্ছে, অন্যদিকে আপনার সাপ্লাই চেইনের ডিসরাপশনের কারণে ইনফ্লেশন হচ্ছে। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। এবং আমি যে উনি তো আর ভালো বোঝেন ফিল্ড লেভেলে, যে কথাটা বললেন যে ইনফ্লেশন অনেক সময় ভালো, আপনি একজন প্রডিউসারের জন্য অবশ্যই ইনফ্লেশন ভালো। সেজন্য আমরা যেটা চেষ্টা করি যে কথাটা বলা হয় যে যদি ইনফ্লেশন যদি বেশি থাকে তাহলে অনেক সময় গ্রোথের জন্য আপনার এটা বেনিফিশিয়াল হয়। রাইট। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট বিভিন্ন প্রোগ্রাম নিয়ে চেষ্টা করে যে গ্রোথটা হচ্ছে ট্যাক্স করে নিয়ে ট্রান্সফার করে আপনার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে বেনিফিট দেওয়া। আপনি আজকে মনে করেন গভর্নমেন্টের যে অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনি এই যে আপনি ওএমএস এর চাল বিক্রি করছেন, ট্যাক্সের টাকা নিয়ে সেখানে আপনি কি করছেন? সস্তা দেওয়ার চেষ্টা করছেন না? তো এখন ইকোনমিক গ্রোথ যদি হয়, কর্মসংস্থান, বিনিয়োগ সবগুলো যদি ঠিক থাকে, গভর্নমেন্ট যদি এনাফ ট্যাক্স কালেক্ট করতে পারে, তাহলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে লোয়ার এন্ডে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারে। ফলে ইনফ্লেশনটা আপনার অলওয়েজ ইনফ্লেশনই আপনার কন্ট্রোল করে রাখতে হবে এমন না। আর ব্যালেন্স যে কথাটা বললেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, একসময় আমার ইনফ্লেশনটা চলে গিয়েছিল ডাবল ডিজিট 12%-এর কাছে, গ্রোথ গিয়েছিল আপনার 6.7%-এ, এবং আমরা দেখছিলাম কি আমরা 8% গ্রোথে চলে যাব। তখন কি হয়েছে, আমরা ব্যালেন্সটা করতে পারি না ইনফ্লেশনের সাথে, ইনফ্লেশনটা বেড়ে গিয়েছিল। এরপরে আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে গেলাম, ইনফ্লেশন আপনার 7.5%-এ আসলো। অন্যদিকে আপনার কি হয়েছে দেখেন, আপনার গ্রোথ আপনার 6.7% থেকে 5.7 বলছে, কেউ 5.5% বলছে। এখন চলতে থাকলে আরো ডাউন চলে যাবে। আজকে বিশ্বব্যাংক তাদের প্রেডিকশনে বলেছে যে 5.7% নেমে আসবে গ্রোথ। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, তাহলে 1% যদি আমি আমার ইকোনমিক গ্রোথ যদি আমার স্যাক্রিফাইস করতে হয়, আমার তো তাহলে আমি কোথায়, আমি তো 7.5% নিয়ে আসলাম ইনফ্লেশন, উচিত ছিল কি আপনার তাহলে ব্যালেন্স করা। ঠিক আছে, তাহলে কি এবারে যদি আমরা বাজেটের দিক থেকে তাকাই, বাজেটে কিন্তু বলা হয় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 7 মূল্যস্ফীতির কথা, সেটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিনা? সেই মুহূর্তে তখন যখন বাজেটটা হয়েছিল গত আমাদের জুন মাসে, তখন সিনারিও একরকম ছিল, মাঝে সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে, বাট অফকোর্স ইট ওয়াজ এ অ্যাম্বিশিয়াস বাজেট। আমরা যদি বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনাদের এখানেও ডিসকাস করেছি। তবে যে জিনিসটা উনিও বললেন, যে ওনার সাথে আমি একমত, যে আমাদের লক্ষ্যমাত্রাটা কি, হোয়াট উইল বি আওয়ার ইন্ডিকেটর ফ্যাক্টরস, সেই জিনিসটাতে টার্গেট করতে এবং হাউ উই ক্যান রিভাইভ দি ইকোনমি করতে গেলে সার্কুলেশন থাকতে হবে। ইনফ্লেশন ইট উইল সাবসেট অটোমেটিক্যালি, যদি মানি ফান্ড সার্কুলেশন হয়, বিজনেস গ্রো হয়, মোমেন্টাম থাকে, আপনার যদি বাড়েও, আপনার যদি ক্যাশ ফ্লো ঘুরে, তাহলে তো অটোমেটিক্যালি সেটা কমে আসবে। আর এখন যেটা হয়েছে সেটা তো উই অল নো, উই জাস্ট শেয়ার অলসো, যে অভ্যন্তরীণ প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেমস অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে। তো এটাকে ওভারকাম করতে গেলে যেটা করতে হবে, যে উই মাস্ট হ্যাভ এ রোড ম্যাপ, উই হ্যাভ টু মেক এ প্ল্যান, যে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, যে আমাদের এখন ইনফ্লেশন এই পর্যায়ে আছে, আর বাড়তে যাওয়া যাবে না, এটাকে কমানোর জন্য। এবং ইট হ্যাভ টু বি কম্বিনেশন ফ্রম প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট, বোথ হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, যে হোয়াট বেস্ট নিড টু বি ডান, এবং মানি সার্কুলেশন এবং বিজনেসটাকেও কি করে এনাবেল এনভায়রনমেন্ট। আজকে যদি এনাবেল এনভায়রনমেন্ট হয়, ঠিক মতো যদি আমরা ব্যবসা করতে পারি, দেখবেন যে এই জিনিসগুলো সকলের জন্য ভালো, এবং আসলে আমরা সেটাই চাই। ধন্যবাদ জনাব নেসার এম খান, ধন্যবাদ জনাব ডক্টর হেলাল। সময় স্বল্পতা আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।